আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বায়োলজি ক্লাসে উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা উদ্ভিদের মধ্যে ঘটে, উদ্ভিদ দেহে ঘটে এমন দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একটি হচ্ছে সালোক সংশ্লেষণ, আরেকটি হচ্ছে শ্বসন। আমরা আজকে এই দুইটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই দুইটি ঘটনাই কিন্তু উদ্ভিদের মধ্যে ঘটে। সর্বপ্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সালোক সংশ্লেষণ, বা যেটাকে বলা হয় ফটোসিনথেসিস। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটিকে বলা হয় শ্বসন বা রেসপিরেশন। এখন ফটোসিনথেসিসের আমরা দেখি, সালোক সংশ্লেষণ আমরা হতে দেখি দিনের বেলায়, ডে টাইমে, আর আমরা শ্বসন বা রেসপিরেশন হতে দেখি নাইট বা রাতের বেলায়। দিনের বেলায় উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করে, আর রাতের বেলা উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। অর্থাৎ উদ্ভিদ দিনে অক্সিজেন গ্রহণ করে, রাতে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এবং একই সাথে উদ্ভিদ দিনে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, রাতে অক্সিজেন গ্রহণ করে। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এটি ঘটে দিনের বেলায়। আর শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ এর ঠিক বিপরীত কাজটা করে থাকে, অর্থাৎ অক্সিজেন গ্রহণ করে থাকে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে থাকে। তাহলে আমরা জানলাম যে সালোক সংশ্লেষণটা হয় দিনের বেলায় এবং শ্বসনটা হয় রাতের বেলায়। এখন আসলে সালোক সংশ্লেষণ বিষয়টা কি এবং হলো শ্বসন এই বিষয়টা আসলে কি, এই দুইটা টপিকে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমি শুরু করব সালোক সংশ্লেষণ দিয়ে। তো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণটা হচ্ছে একটা জৈব রাসায়নিক একটা প্রক্রিয়া। বিশেষ করে উদ্ভিদের যে সবুজ অঙ্গ থাকে সেটা সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে, ওই শক্তিটাকে কাজে লাগিয়ে পানি এবং কার্বন ডাই অক্সাইড এগুলো রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাবার তৈরি করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে থাকে এবং অক্সিজেনটা ত্যাগ করে থাকে। একটু আগে আমরা যেটা বললাম সালোক সংশ্লেষণের ক্ষেত্রে যেটা ঘটে। তাহলে সালোক সংশ্লেষণ কাকে বলে যদি বলা হয়, আমরা এটিকে সংজ্ঞায়িত করতে পারি এভাবে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, তাকে সালোক সংশ্লেষণ বলে। আমরা এই বিক্রিয়াটাকে আমরা এভাবে লিখতে পারি, কার্বন ডাই অক্সাইড যোগ পানি, অর্থাৎ এই দুইটার মধ্যে বিক্রিয়া ঘটবে এবং এই বিক্রিয়ার মধ্যে কে কে কাজ করবে, প্রভাবক হিসেবে আলো এবং ক্লোরোফিল কাজ করবে, এবং কি উৎপন্ন হবে, এই দুটি বস্তুর বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি উৎপন্ন হবে। এটির রাসায়নিক বিক্রিয়াটাকে বিভিন্ন এভাবে আমরা দেখাতে পারি। 2H2O প্লাস 6CO2। H2O মানে হলো পানি, CO2 মানে হলো কার্বন ডাই অক্সাইড। এই দুটির মধ্যে বিক্রিয়া ঘটাতে সহায়তা করবে কে? সূর্যের আলো এবং ক্লোরোফিল, সানলাইট এবং ক্লোরোফিল হেল্প করবে, এবং এখানে তৈরি হবে C6H12O6 অর্থাৎ গ্লুকোজ। এরপর তৈরি হবে 6H2O অর্থাৎ পানি, এবং তৈরি হবে প্লাস 6O2 অর্থাৎ অক্সিজেন। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করবে, তৈরি করবে কে কোন উপজাত? গ্লুকোজ, অক্সিজেন এবং পানি। স্লাইডগুলো কি চেঞ্জ হচ্ছে? স্লাইডগুলো চেঞ্জ হচ্ছে কিনা কেউ যদি একটু বলেন। আচ্ছা, এখানে দেখেন সালোক সংশ্লেষণের মধ্যে আমরা দেখি এখানে সেম বিক্রিয়াটাকে দেখানো হয়েছে, যে কার্বন ডাই অক্সাইড এবং পানি, সূর্যের আলো, এবং এখানে গাছের সবুজ পাতা দেখানো হয়েছে। এগুলো কার্বন ডাই গ্লুকোজ তৈরি করছে এবং অক্সিজেন তৈরি করছে। তাহলে এভাবেই কি হচ্ছে, এখানেও কিন্তু পানি উপজাত হিসেবে পানি উৎপন্ন হয়, দুই পাশে কিন্তু পানি থাকে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এখানে
যেগুলো বিক্রিয়ক থাকে সেখানেও পানি থাকে, এবং যেগুলো যে যে উপাদানগুলো উৎপন্ন হয় সেখানেও কিন্তু কি থাকে, পানি থাকে। এখন আমরা সালোক সংশ্লেষণের একদম মানে গুছিয়ে সুন্দর করে একটা সংজ্ঞা যদি আমরা দিতে যাই, আমরা এইভাবে দিতে পারি। সালোক সংশ্লেষণ এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যেটির মাধ্যমে উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট সূর্যরশ্মির ফোটন থেকে শোষণকৃত শক্তিকে কাজে লাগিয়ে বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড এবং কোষের মধ্যে থাকা পানি ও অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। আমি আবারও বলছি, সালোক সংশ্লেষণ হচ্ছে এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যেটির মাধ্যমে উদ্ভিদ কোষের ভিতরে থাকা ক্লোরোপ্লাস্ট সূর্যের আলোর ফোটন থেকে শোষণকৃত শক্তিকে কাজে লাগিয়ে বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড এবং কোষের ভিতরে থাকা পানি ও অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মধ্যে একটা বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এখন আমরা সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা নিয়ে একটু আলোচনা করব। সালোক সংশ্লেষণ একটা জটিল এবং দীর্ঘ একটা প্রক্রিয়া। 1905 খ্রিস্টাব্দে ব্ল্যাকম্যান এই প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন। পর্যায় দুটি হলো, একটা হলো আলোক পর্যায় আর একটা হলো অন্ধকার পর্যায়। আমরা উভয় পর্যায় নিয়ে আলোচনা করব। এখন প্রথমে আমি আলোচনা করব আলোক পর্যায় নিয়ে। তো আলোক পর্যায় যেহেতু বলা হচ্ছে, সহজেই আমরা বুঝতে পারতেছি এই পর্যায়ের জন্য আলোটা ভীষণই জরুরি। এই পর্যায়ের জন্য আলোটা ভীষণই জরুরি। এ পর্যায়ে সূর্য শক্তির সাহায্য নিয়ে পানি ভেঙে অক্সিজেন, ইলেকট্রন, হাইড্রোজেন এ পরিণত হয়। পানির এই যে ভাঙন, এটাকে বলা হয় ফটোলাইসিস বা পানির সালোক বিভাজন। যেহেতু সূর্যের আলোটাকে নিয়ে, সূর্যের আলোর মধ্যে যে শক্তি আছে সে শক্তিটাকে নিয়ে পানিটাকে ভেঙে ফেলা হচ্ছে, সেহেতু এটাকে বলা হচ্ছে পানির সালোক বিভাজন। বিপুল পরিমাণ আলোক শক্তি রাসায়নিক শক্তি হিসেবে এটিপি, যেটাকে আমরা বলি এডিনোসিন ট্রাইফসফেট, এবং এনএডিপি H2, যেটাকে আমরা বলি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট, এই রাসায়নিক নামক রাসায়নিক পদার্থে সঞ্চারিত হয়। এটিপি এবং NADPH2 কে বলা হয় আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। আলোক শক্তি ব্যবহার করে এটিপি তৈরির এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। এবং ফটোফসফোরাইলেশন চক্রীয়, যেটাকে বলা হয় সাইক্লিক, এবং আরেকটা হলো অচক্রীয়, যেটাকে বলা হয় নন সাইক্লিক। এই দুই ভাবে হতে পারে। দুই রকম পিগমেন্ট সিস্টেম, একটা হলো পিগমেন্ট সিস্টেম 1, আরেকটা হলো পিগমেন্ট সিস্টেম 2। এই দুই রকম পিগমেন্ট সিস্টেম সালোক সংশ্লেষণের আলোক পর্যায়টাকে কন্ট্রোল করে থাকে। এখানে আমরা একটা পাতার মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার রূপগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে ঘটে অন্ধকার পর্যায়। এখন যেহেতু অন্ধকার পর্যায়, আমরা নাম শুনেই বুঝতে পারছি এখানে আসলে কিন্তু আলোর প্রয়োজন পড়ে না। এবং সালোক সংশ্লেষণের যে আলোক পর্যায়ের কথা বললাম, সে আলোক পর্যায়ে কি তৈরি হয় বলেছিলাম, এটিপি এবং NADPH2। এখন এই যে দুইটা উপাদান তৈরি হয়ে গেল, আলোক পর্যায়ে তৈরি হয়েছিল, এই দুইটা উপাদান এই অন্ধকার পর্যায়ে এসে কিন্তু ব্যবহৃত হয়। কি কাজে ব্যবহৃত হয়? শর্করা তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে আলোক পর্যায়ে তৈরি হয়েছিল কি, এটিপি এবং NADPH2, এই দুইটা উপাদান তৈরি হয়েছিল। এখন এই দুইটা উপাদান কোথায় ব্যবহৃত হচ্ছে? অন্ধকার পর্যায়ে এসে ব্যবহৃত হচ্ছে। তাহলে অন্ধকার পর্যায়ে এসে ব্যবহৃত হচ্ছে কোন কাজে? শর্করা জাতীয় খাবার তৈরির কাজে এটা ব্যবহৃত হচ্ছে। এবং বাতাসের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস রয়েছে, এগুলো পাতার মধ্যে কতগুলো ছিদ্র থাকে যেগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের মধ্য দিয়ে পাতার ভিতরে এগুলো প্রবেশ করে কার্বন ডাই অক্সাইড। কোষের মধ্যে অবস্থিত 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 ডাইফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস যুক্ত হয়ে একটা উপাদান তৈরি করে। সেই উপাদানটাকে বলা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড। এই কিটো অ্যাসিডটা ভেঙে গিয়ে তৈরি হয় 3 কার্বন বিশিষ্ট 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা প্রথম একটা স্থায়ী একটা পদার্থ। আলোক পর্যায়ে তৈরি এটিপি ও NADPH2 ব্যবহার করে ফসফোগ্লিসারিক অ্যাসিড ও ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হয়। ক্রমাগত বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে 3-ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট হতে একদিকে শর্করা, যেটাকে আমরা বলি সুক্রোজ চিনি,
অপরদিকে রাইবোলুস 1,5-ডাইফসফেট এগুলো তৈরি হতে থাকে। আবার বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করে শর্করা তৈরির এই চক্রটি আবিষ্কার করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যালভিনো ব্যাসাম। তাই এই চক্রটির নাম ক্যালভিনো ব্যাসাম চক্র। অধিকাংশ উদ্ভিদেই এই প্রক্রিয়ায় শর্করা তৈরি হয়। এই প্রক্রিয়ায় প্রথম তৈরি স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট বলে এ ধরনের উদ্ভিদকে বলা হয় C3 উদ্ভিদ। এছাড়া শর্করা তৈরির আরো একটি প্রক্রিয়া আবিষ্কৃত হয়েছে, এটিকে বলা হয় হ্যাচো স্ন্যাকের গতিপথ। এই প্রক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাই এই ধরনের উদ্ভিদকে বলা হয় C4 উদ্ভিদ। আখ, ভুট্টা, মোথা ঘাস এগুলো হলো C4 উদ্ভিদের উদাহরণ। এরপরে হলো সালোক সংশ্লেষণ অঙ্গ। সালোক সংশ্লেষণ অঙ্গ বলতে আসলে আমরা কি বুঝি? সালোক সংশ্লেষণ হয় সবুজ উদ্ভিদের সবুজ অংশে, বিশেষ করে পাতায়। পাতার মধ্যে বিভিন্ন রকম টিস্যু থাকে, আমরা জানি, টিস্যু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ঊর্ধ্বত্বক, অর্ধত্বক বা নিম্নত্বক, ভাস্কুলার টিস্যু, মেসোফিল টিস্যু এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। মেসোফিল টিস্যু আবার দুই ভাগে বিভক্ত। ঊর্ধ্বত্বকের দিকে অবস্থিত ঘনভাবে সন্নিবেশিত লম্বাকার কোষের পলিসেড প্যারেনকাইমা টিস্যু এবং নিম্নত্বকের দিকে ফাঁক ফাঁক ভাবে অবস্থিত স্পঞ্জি প্যারেনকাইমা টিস্যু, দুইটাই দেখানো হয়েছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সাধারণত পাতার প্যালিসেড প্যারেনকাইমা কোষে ঘটে থাকে, অর্থাৎ উপরের দিকে ঘনভাবে যে সন্নিবেশিত যে টিস্যুগুলো আছে, এখানে দেখেন উপরের দিকে টিস্যুগুলো কিন্তু ঘন সন্নিবেশিত। এই ঘন সন্নিবেশিত টিস্যুগুলো হলো প্যালিসেড প্যারেনকাইমা। সালোক সংশ্লেষণ মূলত এই প্যালিসেড প্যারেনকাইমা কোষে হয়ে থাকে। প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলোতে থাকে অসংখ্য ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট নিয়ে কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, একদম প্রথম দিকের ডিটেইল ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। তো প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলোতে থাকে অসংখ্য ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। চিত্রে বিষমপৃষ্ঠ পাতার একটি প্রস্থচ্ছেদে প্যালিসেড প্যারেনকাইমা কোষের অবস্থান দেখানো হলো। এখন এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হচ্ছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হওয়ার জন্য কিছু উপাদান সক্রিয় থাকে, কিছু উপাদান প্রভাবক হিসেবে কাজ করে। প্রভাবক মানে হলো যে বিক্রিয়ার গতিটাকে যে উপাদানগুলো সচল রাখবে, মানে এগুলো হচ্ছে বা বিক্রিয়াটাকে হতে যে উপাদানগুলো হেল্প করবে, এগুলোকে আমরা বলতে পারি প্রভাবক। এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে আমরা 5 ধরনের প্রভাবক আমরা দেখি। একটা হলো সূর্যালোক, আরেকটা হলো কার্বন ডাই অক্সাইড, আরেকটা হলো H2O অথবা পানি, আরেকটা হলো হিট বা তাপ, আরেকটা হলো অক্সিজেন। তাহলে আমরা প্রথমে আলোচনা করব সূর্যালোক নিয়ে। সূর্যালোকটা কি? আমরা জানি সূর্যের আলোকে বলা হয় সূর্যালোক, এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কিন্তু এই সূর্যালোকটা অপরিহার্য একটা উপাদান, অপরিহার্য একটা অংশ। সূর্যালোকের যে শক্তিটা, এই শক্তিটা ব্যবহার করে কিন্তু উচ্চ শক্তি সম্পন্ন, ওই যে বললাম আলোক পর্যায়ে তৈরি হয় এটিপি এবং NADP H2 এগুলো তৈরি হয়। এটা অন্ধকার পর্যায়ে কার্বন বিজারণে হেল্প করে থাকে। অতি তীব্র আলো সালোক সংশ্লেষণের হার কমিয়ে দেয়। তার মানে আলোর একটা প্রভাব সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় থেকেই যায়। আমরা 2 নাম্বার যে প্রভাবক নিয়ে এখন বলছি সেটা হলো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড ছাড়া কিন্তু শর্করা প্রস্তুত করা যাবে না, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুতে যদি কমে যায়, বায়ুতে যদি 0.03 ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে, তাহলে সালোক সংশ্লেষণের হার কিন্তু কমে যাবে। আবার বায়ুতে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা 1 ভাগ পর্যন্ত বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু সালোক সংশ্লেষণের হার বেড়ে যাবে। দেখেন প্রকৃতি কিভাবে ব্যালেন্স করে, প্রকৃতি কিভাবে ব্যালেন্স করছে দেখেন। কার্বন ডাই অক্সাইড যদি কমে যায় তাহলে সালোক সংশ্লেষণের হার কমে যাচ্ছে। আবার কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায়, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডকে ভক্ষণ করার জন্য বা পরিবেশ থেকে কমানোর জন্য সালোক সংশ্লেষণের হারটা বেড়ে যাচ্ছে। তাহলে দেখেন স্রষ্টা কিভাবে মানে ব্যালেন্সের জন্য, এই যে একটা ইকোসিস্টেম আছে আমাদের বাস্তুতন্ত্র কিভাবে ব্যালেন্সের জন্য এই পদ্ধতিগুলোর মধ্যে একটা সুষম একটা সমন্বয়, একটা উত্থান পতন রেখেছে। আমরা সালোক সংশ্লেষণের ক্ষেত্রে 3 নাম্বার যে প্রভাবকটা আমরা দেখি সেটা হচ্ছে পানি। পানির কাজটা কি? পানি একদিকে পাতার মধ্যে যে ছিদ্র আছে পত্ররন্ধ্রের যে রক্ষীকোষ আছে, সে রক্ষীকোষকে ফুলিয়ে দেয়, স্ফীত করে, ফলে পত্ররন্ধ্রগুলো খুলে যায়, ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাতার ভিতরে প্রবেশ করে। অপরদিকে পানি এই প্রক্রিয়ায় আলোক পর্যায়ে একটি প্রয়োজনীয় কাঁচামাল হিসেবে অংশগ্রহণ করে। কাজেই পানির পরিমাণ যদি কমে যায় তাহলেও কিন্তু কি হবে না, সালোক সংশ্লেষণ হবে না। আচ্ছা, সালোক সংশ্লেষণের জন্য
আমাদের আরেকটি উপাদান গুরুত্বপূর্ণ, 4 নম্বর যে উপাদানটি আমাদের গুরুত্বপূর্ণ সালোক সংশ্লেষণের জন্য, সেটি হচ্ছে তাপ। যদি আমরা দেখি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি এবং 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে দেখি আমরা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য সুবিধাজনক তাপমাত্রা হলো 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এখন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কম অথবা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি হয়, তাহলে সালোক সংশ্লেষণের হার কিন্তু কমে যাবে। আবার বলছি, সালোক সংশ্লেষণ হওয়ার জন্য সুবিধাজনক তাপমাত্রা হচ্ছে 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, এবং তাপমাত্রা যদি 22 ডিগ্রি থেকে কমে যায় বা 35 ডিগ্রির বেশি বেড়ে যায়, তখনও কিন্তু সালোক সংশ্লেষণের হারটা কমে যাবে। তাহলে উপযুক্ত তাপ সালোক সংশ্লেষণের জন্য প্রভাবক হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে অক্সিজেন। বায়ুমণ্ডলে যদি অক্সিজেনের ঘনত্ব বেড়ে যায়, তাহলে কিন্তু সালোক সংশ্লেষণের হারও কমে যাবে। এখন আমরা যদি অভ্যন্তরীণ প্রভাবকের বিষয়গুলো যদি আমরা দেখি, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের দেহের ভিতরে থাকা কিছু উপাদান যদি প্রভাবক হিসেবে কাজ করে, তাহলে সেগুলোকে আমরা বলবো ওই সালোক সংশ্লেষণ বিক্রিয়ার জন্য অভ্যন্তরীণ প্রভাবক। এখন এখানে আমরা 4 ধরনের প্রভাবক আমরা দেখি, যেগুলো উদ্ভিদের ভিতরে থাকে এবং সালোক সংশ্লেষণ নামক যে রাসায়নিক বিক্রিয়াটা আমরা দেখালাম, সেই বিক্রিয়ায় সহায়তা করে থাকে। অভ্যন্তরীণ প্রভাবকগুলো কি কি? ক্লোরোফিল, পাতার বয়স এবং সংখ্যা, পাতায় শর্করার পরিমাণ এবং পটাশিয়াম। তাহলে ক্লোরোফিলটা কি? ক্লোরোফিল সালোক সংশ্লেষণের একটি অত্যাবশ্যকীয় উপাদান। পাতার ক্লোরোপ্লাস্টের সংখ্যা ও ক্লোরোফিলের পরিমাণের উপর সালোক সংশ্লেষণ সরাসরি নির্ভরশীল। পাতার বয়স এবং সংখ্যা, আমরা পাতার বয়স এবং সংখ্যা যদি হিসাব করি, আমরা দেখব যে একেবারে যেগুলো কচি পাতা থাকবে গাছের, এবং যেগুলো বৃদ্ধ পাতা মানে অনেকদিন বুড়া হয়ে গেছে যে পাতাগুলো, অনেকদিন আগের পাতা গাছের, এগুলোতে সালোক সংশ্লেষণের হার কম হবে। মাঝারি বয়সের যে পাতাগুলো থাকবে, এগুলোতে কিন্তু সালোক সংশ্লেষণের হারটা বেশি থাকবে। পাতার সংখ্যা বেশি হলে সালোক সংশ্লেষণও বেশি হবে। আবার পাতায় শর্করার পরিমাণ, পাতার ভিতরে শর্করার পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে সালোক সংশ্লেষণের হার কিন্তু কমে যাবে। আর পটাশিয়াম, পটাশিয়ামের অভাব যদি দেখা দেয়, তাহলে কিন্তু সালোক সংশ্লেষণের হার কমে যাবে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এখন আমরা যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্বগুলো যদি আমরা দেখি, আচ্ছা আমার স্লাইডগুলো কি চেঞ্জ হচ্ছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্বটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আসলে কি 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 কাজে লাগে। আমরা দেখব যে উদ্ভিদের জন্য খাদ্য প্রস্তুতে কাজে লাগে, প্রাণীকুলের জন্য খাদ্য সরবরাহে কাজে লাগে, শক্তির উৎস হিসেবে কাজে লাগে, পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজে লাগে, মানব সভ্যতায় কাজে লাগে এক কথায়। তাহলে আমরা এগুলো একটু ব্যাখ্যা করি। উদ্ভিদের জন্য খাদ্য প্রস্তুত বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে বাঁচার জন্য মানুষের কি দরকার বা প্রাণীদের কি দরকার? খাদ্য দরকার। আর সবুজ উদ্ভিদ কিন্তু সেই খাদ্য তৈরির কাজটাই করে থাকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করার মধ্য দিয়ে। সবুজ উদ্ভিদ যদি খাদ্য প্রস্তুত করতে না পারতো, তাহলে পৃথিবীতে কোনো উদ্ভিদই কিন্তু বাঁচতে পারতো না। এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে প্রাণীকুলের জন্য খাদ্য সরবরাহ। একমাত্র সবুজ উদ্ভিদই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করতে পারে। কোনো প্রাণী, এমনকি মানুষও নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। আমরা খাদ্য হিসেবে ভাত, রুটি, ফলমূল, মাছ, মাংস, দুধ যাই গ্রহণ করি না কেন, তার সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। কাজেই খাদ্যের জন্য সমগ্র প্রাণীকুল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। আর সবুজ উদ্ভিদ এই খাদ্য প্রস্তুত করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। কাজেই বলা যায় পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণীর খাদ্য প্রস্তুত হয় সালোক সংশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়াটার মাধ্যমে কিন্তু খাদ্য তৈরি হচ্ছে। এরপর হচ্ছে সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার আরেকটা গুরুত্ব হচ্ছে শক্তির উৎস হিসেবে। আমরা আমাদের কাজকর্ম, চলাফেরা, এই কাজে প্রচুর শক্তি আমরা ব্যয় করি। এই শক্তির উৎস হচ্ছে কি? খাদ্য। খাদ্য প্রস্তুত করে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। খাদ্যে শক্তি আসে সূর্য থেকে। সূর্যের আলোর শক্তি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রস্তুত খাদ্য রাসায়নিক শক্তি হিসেবে আটকা পড়ে যায়। শ্বসন প্রক্রিয়ায় প্রতিটি সজীব কোষে খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন হয়। আমাদের সকল শক্তির উৎস হলো খাদ্য, এবং খাদ্যের শক্তির উৎস হলো সূর্য। কাজেই সূর্যই সকল শক্তির উৎস। উদ্ভিদ ও প্রাণীদেহে বিপাকীয় ক্রিয়ায় যে শক্তির প্রয়োজন হয়, তাও আসে খাদ্য থেকেই। এরপরে দেখেন পরিবেশের ভারসাম্য রক্ষায়। পরিবেশের ভারসাম্য রক্ষায়, বিশেষ করে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের অনুপাত রক্ষায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এক বিশেষ ভূমিকা পালন করে থাকে।
বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ 20.946 ভাগ এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ 0.033 ভাগ। যদি বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের, এটা হলো স্বাভাবিক পরিমাণ। এখন পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি ও জীবনযাপনের জন্য বায়ুতে এই দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে থাকতে হবে। এই পরিমাণের তারতম্য ঘটলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। আমরা জানি সব জীবেই শ্বসন ক্রিয়া চলে থাকে। শ্বসন ক্রিয়ায় অক্সিজেন গ্যাস গ্রহণ করা হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করা হয়। উদ্ভিদ ও প্রাণী শ্বসন ক্রিয়ায় ক্রমাগত অক্সিজেন গ্যাস গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে। বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের স্বল্পতা ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের আধিক্য সৃষ্টি হবার কথা। কিন্তু সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং অক্সিজেন গ্যাস বায়ুমণ্ডলে ত্যাগ করে বলে এখনো বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের সঠিক অনুপাত রক্ষিত হচ্ছে। অধিক হারে যদি বন জঙ্গল ধ্বংস করে ফেলা হয়, ফলে বায়ুমণ্ডলে দুইটা গ্যাসের অনুপাত নষ্ট হবার একটা আশঙ্কা দেখা দিবে। কাজে আমাদেরকে অবশ্যই অধিক হারে গাছপালা লাগাতে হবে। সর্বশেষ পয়েন্ট হচ্ছে মানব সভ্যতায় সালোক সংশ্লেষণের অবদান। সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ হয় বলেই মানুষ বেঁচে থাকে, কিন্তু এই বেঁচে থাকার বাইরেও মানব সভ্যতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার অবদান অসীম। এই যে কয়লা, পেট্রোল, রেয়ন, তারপর হলো কি সেলোফেন, কাগজ, রাবার, ওষুধপত্র সবই কিন্তু কি এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ফল। তাহলে আমরা বুঝতে পারছি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কতটা জরুরি আমাদের জন্য। আচ্ছা, আচ্ছা, সালোক সংশ্লেষণ নিয়ে মোটামুটি এই ছিল আলোচনা। আপনারা বুঝতে পেরেছেন এতটুকু? এখানে কোন একটা টপিককে আবার রিপিট করার প্রয়োজন আছে কিনা? আচ্ছা, এরপরে দেখেন আমাদের নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিক হচ্ছে শ্বসন। শ্বসন, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে রেসপিরেশন। আমরা জানি জীব হলেই তার জৈবিক কাজ থাকবে। তাহলে জীব মানে কি? উদ্ভিদ এবং প্রাণী। তাহলে জীব হলেই সেটার একটা কি থাকবে? জৈবিক কাজ থাকবে। এবং দেহের ভিতরে এবং দেহের বাইরে যে কোনো ধরনের কাজের জন্য দরকার শক্তি। এবং আমরা জানি এই শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে ধরে রাখে শর্করা জাতীয় খাদ্যদ্রব্য রূপে, এবং ওই খাদ্যদ্রব্য জীবকোষের অভ্যন্তরে ক্রমান্বয়ে জারিত হয়, আমরা বলি অক্সিডাইজড হয়। জারিত হয়ে শক্তি নির্গত করতে থাকে। এই শক্তি দিয়ে জীবের সব ধরনের কাজকর্ম, ক্রিয়া বিক্রিয়া পরিচালিত হয়। জৈব পদার্থগুলো, যেটাকে বলা হয় অর্গানিক কম্পাউন্ডস, এগুলো জারিত করতে বায়ুমণ্ডলের অক্সিজেনের প্রয়োজন হয় এবং এই জারণের ফলে দেহের ভিতরে কার্বন ডাই অক্সাইড গ্যাসের সৃষ্টি হয়। ফলে দেখা যায় বায়ুমণ্ডল থেকে গৃহীত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জৈব পদার্থগুলো জারিত হয় এবং এই জারণের ফলে শক্তি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। জীবদেহের শক্তি ব্যবহার করে জীবদেহ শক্তি ব্যবহার করে, কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে ত্যাগও করে। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষেই এই প্রক্রিয়া পরিচালিত হয়। অক্সিজেন সহযোগে খাদ্যদ্রব্য জারিত হয়ে শক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার এই প্রক্রিয়াকে বলা হয় রেসপিরেশন। আমি আবার বলছি, অক্সিজেন সহযোগে খাদ্যদ্রব্য জারিত হয়ে শক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হয় শ্বসন বা রেসপিরেশন। তাহলে শ্বসন প্রক্রিয়ায় শর্করা, আমিষ, চর্বি, জৈব অ্যাসিড ইত্যাদি জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। এসব বস্তুকে শ্বসনিক বস্তু বলা হয়। সজীব কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। শ্বসন ক্রিয়ার কোনো নির্দিষ্ট সময় নেই, দিবারাত্রি 24 ঘন্টায় এই প্রক্রিয়া চলতে থাকে। যদিও উদ্ভিদ দেহে সকল সজীব কোষে শ্বসন ক্রিয়া চলে, তবুও বর্ধিষ্ণ অঞ্চলে ফুল ও পাতার কুড়ি, অঙ্কুরিত বীজ, মূল ও কাণ্ডের অগ্রভাগ শ্বসন ক্রিয়ার হার অনেক বেশি, মানে এগুলোতে শ্বসন ক্রিয়ার হারটা অনেক বেশি। এবং আমরা শ্বসন ক্রিয়াটা একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখাতে পারি। একটা হলো গ্লুকোজ এবং অক্সিজেন যখন বিক্রিয়া করে বিভিন্ন এনজাইম এবং কো এনজাইমের সহায়তায়, তখন কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি তৈরি হয়। গ্লুকোজের সংকেতটা আমরা দেখতে পাচ্ছি C6H12O6 প্লাস অক্সিজেনের সংকেত হচ্ছে 6O2। তাহলে বিভিন্ন রকম এনজাইম, কো এনজাইমের সহায়তায় কি উৎপন্ন হচ্ছে? এই দুটো উপাদান বিক্রিয়া করে একটা হলো কার্বন ডাই অক্সাইড, যেটাকে বলা হচ্ছে 6CO3, আরেকটা হচ্ছে পানি, যেটাকে বলা হচ্ছে প্লাস H2O, এরপর তৈরি হচ্ছে শক্তি। তাহলে এখানে বলা হচ্ছে প্লাস 38 ATP। তাহলে এভাবেই মূলত শ্বসন প্রক্রিয়াটা ঘটে থাকে।
এখন আমরা যদি ক্লাসিফিকেশন করি, আমরা শ্বসনের দুই ধরনের প্রকার আমরা পাই। একটা হচ্ছে সবাত শ্বসন, আর একটা হলো অবাত শ্বসন। সবাত শ্বসন বলতে আমরা কি বুঝি? যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অংশগ্রহণ অপরিহার্য সেটাকে বলা হচ্ছে সবাত শ্বসন। আর অবাত শ্বসন বলতে আমরা কি বুঝি? যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না সেটাকে বলা হচ্ছে অবাত শ্বসন। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এখন সবাত শ্বসন নিয়ে একটু আলোচনা করি। সবাত শ্বসন বলতে এখানে সবাত শ্বসনই হলো উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় শর্করা ভেঙে কার্বন ডাই অক্সাইড, পানি ও অক্সিজেন উৎপন্ন হয়। সবাত শ্বসন প্রধানত 4টা ধাপে হয়। একটা হলো, প্রথম ধাপটা হলো গ্লাইকোলাইসিস, তারপর হলো দ্বিতীয় ধাপটা হলো অ্যাসিটাইল কো এসিসটি, এরপর তৃতীয় ধাপটা হলো ক্রেবস চক্র, চতুর্থ ধাপ হলো ইলেকট্রন প্রবাহতন্ত্র। সর্বপ্রথম আমরা সবাত শ্বসনের যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস সেটা নিয়ে একটু আলোচনা করি। এই ধাপে এক অণু 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ 9টি পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এই ধাপে 4 অণু এটিপি, এর মধ্যে 2 অণু খরচ হয়ে যায় এবং 2 অণু NADPH2 উৎপন্ন করে। এরপরে অ্যাসিটাইল কোএসিসটি, গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড 4টি পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে, এক অণু কার্বন ডাই অক্সাইড এবং এক অণু NADH2 তৈরি করে। 2 অণু পাইরুভিক অ্যাসিড হতে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। সবাত শ্বসনের তৃতীয় ধাপ হচ্ছে ক্রেবস চক্র। এখানে আমরা কি দেখি? প্রত্যেকটা অণু অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করে এবং 10টি পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু NADH2 এবং এক অণু FADH2 এবং এক অণু GTP ইকুয়াল ATP উৎপন্ন করে। 2 অণু অ্যাসিটাইল কোয়ে হতে 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু ATP ইকুয়াল GTP উৎপন্ন হয়। এবং সবাত শ্বসনের সর্বশেষ ধাপ বা চতুর্থ ধাপ যেটা, সেটা হলো ইলেকট্রন প্রবাহতন্ত্র। প্রথম 3 ধাপে NADH2, FADH2 জারিত হয়ে ATP ও পানি উৎপন্ন করে। সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বমোট 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 38টি ATP, যেটার পরিমাণ হচ্ছে 686 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। প্রথম 2 ধাপ কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়, পরের ধাপ মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। ওই যে সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া পড়িয়েছিলাম। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর। শ্বসনের প্রতিটি বিক্রিয়া বিশেষ বিশেষ এনজাইমের সাহায্যে সম্পন্ন হয়। তাহলে এই যে 4টা ধাপ বললাম, কি কি ধাপ বললাম? সবার শ্বসনের প্রথম ধাপটা হলো গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপটা হলো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তৃতীয় ধাপটা হলো ক্রেবস চক্র, চতুর্থ ধাপ হলো ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই 4টা ধাপে সবাত শ্বসন নিষ্পত্তি হয়ে থাকে। এবং আমরা আরেকটা শ্বসন নিয়ে আলোচনা করব, সেটা হলো অবাত শ্বসন, যেটাকে বলা হয় অ্যানারোবিক রেসপিরেশন। সবাত শ্বসনকে ইংরেজিতে বলা হয় অ্যারোবিক রেসপিরেশন। আর এখন আমরা আলোচনা করব অবাত শ্বসন, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যানারোবিক রেসপিরেশন। তো অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শ্বসনটা আসলে কি, এখানে আমরা একটু পড়ি। অবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন পড়ে না। 2টা ধাপে অবাত শ্বসন সম্পন্ন হয়। একটা ধাপ হলো গ্লাইকোলাইসিস, আর একটা ধাপ হলো পাইরুভিক অ্যাসিড থেকে যে ইথানল তৈরি হয় সেই ধাপটা। তাহলে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কি বলা হচ্ছে? এই ধাপে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু ATP, এর মধ্যে 2 অণু খরচ হয়ে যায়, 2 অণু NADH2 উৎপন্ন হয়। এবং দ্বিতীয় পর্যায়ে প্রতি অণু পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু ইথানল, যেটাকে আমরা অ্যালকোহল বলি, এবং এক অণু কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়, অথবা প্রতি অণু পাইরুভিক অ্যাসিড হতে কেবলমাত্র এক অণু ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয়। আমাদের অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড এগুলো সবগুলো কিন্তু ওষুধে ব্যবহার করা হয় বা ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। এখন দেখেন, আমরা যদি ইম্পর্টেন্স গুলো যদি দেখি, আমরা সবাত শ্বসনের গুরুত্ব এবং অবাত শ্বসনের গুরুত্ব যদি আমরা দেখি, আমরা কি কি গুরুত্ব পাই। আমরা প্রথমে সবাত শ্বসনটা দেখি। এই প্রক্রিয়ায় সৃষ্ট শক্তি দিয়ে জীবের সব ধরনের ক্রিয়া বিক্রিয়া ও কাজকর্ম পরিচালিত হয়। এই প্রক্রিয়ায় পরিত্যক্ত কার্বন ডাই অক্সাইড প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় এবং শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হয়। সবাত শ্বসনের আরেকটা গুরুত্ব হচ্ছে, এই প্রক্রিয়ায় উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে থাকে এই প্রক্রিয়াটা, যা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি ও অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে। শ্বসন প্রক্রিয়ায় বিভিন্ন জৈব অ্যাসিড সৃষ্টি হয়, যা অন্যান্য জৈবিক কার্যক্রমের জন্য আবশ্যক। শ্বসনিক শক্তি কোষ বিভাজনেও সহায়তা করে থাকে। এরপরে হলো অবাত শ্বসন। অবাত শ্বসনের গুরুত্বটা একটু দেখি আমরা। কিছু কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতি ছাড়া বাঁচতে পারে না। এদের শক্তি উৎপাদনের একমাত্র উপায় হলো অবাত শ্বসন।
এই প্রক্রিয়া ইথাইল অ্যালকোহল তৈরি করে, যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন দরকার হয়। শ্বসন প্রক্রিয়ার প্রভাবক হিসেবে আমরা কি কি দেখি? আমরা দেখি বাহ্যিক প্রভাবক এবং দেখি অভ্যন্তরীণ প্রভাবক। তো আমরা শ্বসন প্রক্রিয়া তাহলে দুই রকম প্রভাবক পাচ্ছি, একটা হলো বাহ্যিক প্রভাবক আর একটা হলো অভ্যন্তরীণ প্রভাবক। প্রভাবক মানে হলো যেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, বিক্রিয়ায় অংশগ্রহণ নাও করতে পারে, কিন্তু বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করতে পারে। আমরা বাহ্যিক প্রভাবকের মধ্যে আমরা পাই তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাই অক্সাইড। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে পাই খাদ্যদ্রব্য, কোষের বয়স, উৎসেচক, অজৈব লবণ। আমরা সর্বপ্রথম বাহ্যিক প্রভাবক তাপমাত্রা নিয়ে একটু বলি। 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রায় শ্বসন হার কমে যায়। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। অক্সিজেন কি? অক্সিজেনের পরিমাণ কম হলে সবার শ্বসনের হার কমে যায়। এরপর পানি, পরিমিত পানি সরবরাহ শ্বসন ক্রিয়াকে স্বাভাবিক রাখে। পানির অভাব হলে শ্বসনের হার কিন্তু কমে যাবে। আলো, আলোতে কিন্তু পাতার মধ্যে কিন্তু কিছু ছিদ্র থাকে, যেগুলোকে আমি বলেছি পত্ররন্ধ্র। আলোতে পত্ররন্ধ্র খুলে যায়, খোলা থাকে, তাই দিনের বেলায় শ্বসন হার অপেক্ষাকৃত বেশি থাকে। আরেকটা হলো কার্বন ডাই অক্সাইড, 5 নম্বর পয়েন্ট। কার্বন ডাই অক্সাইড হলো বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে শ্বসনের হার কিন্তু কিছুটা কমে যাবে। এরপর আমরা আসবো অভ্যন্তরীণ প্রভাবক নিয়ে আলোচনায়। আমরা প্রথমে পাই খাদ্যদ্রব্য। শ্বসন প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য ভেঙে শক্তি, পানি ও কার্বন ডাই অক্সাইড নির্গত করে। তাই কোষে খাদ্যদ্রব্যের পরিমাণ ও ধরন শ্বসন হার নিয়ন্ত্রণ করে। কোষের বয়সও কিন্তু অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে কাজ করে। আমরা অল্প বয়সে কোষে, বিশেষ করে ভাজক কোষে প্রোটোপ্লাজম অধিক থাকে বলে শ্বসনটা বেশি হয়। উৎসেচক, শ্বসন প্রক্রিয়ার বিভিন্ন বিক্রিয়ায় বিভিন্ন ধরনের উৎসেচকের প্রয়োজন হয়। এদের উপস্থিতির উপরেই সম্পূর্ণ শ্বসন প্রক্রিয়াটা নির্ভরশীল। এরপর হলো অজৈব লবণ। কোষে অজৈব লবণের পরিমাণ বেশি থাকলে শ্বসনের হারটা বেড়ে যায়। সবাত এবং অবাত শ্বসনের পার্থক্যটা দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। প্রথমে আমি যদি অক্সিজেনের কথা চিন্তা করি, সবাত শ্বসনে অক্সিজেন লাগে, অবাত শ্বসনের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন হয় না। সবার শ্বসনে পাইরুভিক অ্যাসিডের জারণ সম্পূর্ণরূপে পাইরুভিক অ্যাসিড জারিত হবে। অবাত শ্বসনে পাইরুভিক অ্যাসিড আংশিক জারিত হবে। সবার শ্বসনে এটিপি উৎপাদনের ক্ষেত্রে কি হয়? এক অণু গ্লুকোজ হতে 38টি এটিপি অণু উৎপন্ন হয়। অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে 2টা মাত্র এটিপি অণু উৎপন্ন হয়। উৎপন্ন দ্রব্যের মধ্যে আমরা কি দেখি? প্রতি অণু গ্লুকোজ হতে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি পাওয়া যায়। আর অবাত শ্বসনের মধ্যে কি কি দ্রব্য উৎপন্ন হয়? প্রতি অণু গ্লুকোজ হতে 2 অণু ইথানল, 2 অণু কার্বন ডাই অক্সাইড অথবা কেবল 2 অণু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, কোনো পানি উৎপন্ন হয় না। তো এই ছিল আমাদের আলোচনা আজকে। যারা ক্লাসে ছিলেন, যে সকল শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধরে আলোচনাটা শুনলেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আবারও। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে যে আলোচনাটা করলাম আমরা সালোক সংশ্লেষণ এবং শ্বসন নিয়ে, এই দুইটা টপিকের উপর কারো কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় বা কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে ইনশাল্লাহ আজকের ক্লাসটা শেষ করব। আসসালামু আলাইকুম। কারো কি কোনো প্রশ্ন নাই? তো ঠিক আছে, তাহলে কারো যদি প্রশ্ন না থাকে আমি প্রশ্ন করি নাকি? আমি তো প্রশ্ন করতে পারি। মারিয়া আছেন?